গুলশানের ডিএনসিসি মার্কেটের পোড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। কিভাবে আমরা ক্ষতিপূরণ পাই সেইটা দিতে পাই, আর আগামীকাল ক্ষেত্রে আমরা দোকানদারি করতে পারি সেই ব্যবস্থাটা যাতে করে আমাদের। ফায়ার ব্রিগেড তো পানি আধা ঘন্টা দেয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা পানি দেয় না। আমরা তদন্ত কার্য যখন করব, বিভিন্ন এভিডেন্স থেকে যেগুলি আসবে সবগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব। দীর্ঘ সময়ে আগুন নেভাতে না পারায় প্রশ্নের মুখে দেশের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। বড় দুর্যোগ মোকাবেলার সামর্থ্য নিয়ে উদ্বেগ। এই মার্কেটগুলো একটা সামরিক আদেশের মাধ্যমে আমরা সিটি কর্পোরেশনকে হ্যান্ডওভার করি। উদ্দেশ্য ছিল তারা এগুলো আরো মেনটেন করবে, আরো ইমপ্রুভ করবে, কিন্তু সিটি কর্পোরেশন মার্কেটগুলোকে আর ভাঙে নাই। এখন তো একটি জায়গায় আগুন লেগেছে, আর্থকুয়েকের পরে আগুন লাগবে সমগ্র ঢাকা শহর। ঢাকা শহরের সবচেয়ে বড় প্রবলেম হলো কারুর সাথে কারু যোগাযোগ নাই। ঢাকা শহরের মালিক হচ্ছে প্রায় 54টি প্রতিষ্ঠান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী সহ সারা দেশে মধ্যরাতে আরেক দফা ভূমিকম্প। বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি নিয়ে উদ্বেগ, নেই ঝুঁকিপূর্ণ ভবনের কোনো তালিকাও। জঙ্গিবাদ নিয়ে কথা বলার কারণেই হত্যা করা হয়েছে সংসদ সদস্য লিটনকে। হত্যাকারীদের যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আইন করতে রাষ্ট্রপতির নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে জানালেন আইনমন্ত্রী। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। প্রাথমিক শিক্ষার বইয়ে নানা অসঙ্গতি নিয়ে তোলপাড়। দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা, বলছেন শিক্ষাবিদরা। কোনো ধারণাই নেই বোর্ড চেয়ারম্যানের। এবং সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে কারাভোগ করছেন হতভাগা এক যুবক। ভুক্তভোগীর দাবি, পুলিশ রাস্তা থেকে তুলে নেয় তাকে। ওই আসামি এখন সৌদি আরবে পলাতক। গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটে আগুন লাগার একদিন পরও মার্কেটের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া। আগুন নিয়ন্ত্রণে আনার পর আজও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পাশাপাশি চলছে ভবনের ভেঙে যাওয়া অংশের অপসারণ কাজ। এদিকে এক জরুরি বৈঠক শেষে দোকান মালিক সমিতির সভাপতি জানান, প্রধানমন্ত্রীর কাছে এই দুর্ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে স্মারকলিপি দেওয়া হবে। সেই সাথে মার্কেটের খোলা জায়গায় আজ রাত থেকেই কাঁচা বাজার শুরু হবে বলে জানান তিনি। ধ্বংসস্তূপের ভেতর থেকে পুড়ে যাওয়া টাকা, পাসপোর্ট বের করে আনছে হতভাগ্য মানুষগুলো। জীবনযাপনের একমাত্র অবলম্বন দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় আহাজারি এখন তাদের সম্বল। ভাগ্য পুড়েছে গুলশান ডিএনসিসি মার্কেটের 1.5 শতাধিক দোকান মালিকের। মার্কেট পুড়ে যাওয়ার প্রথম দিন অনেকেই প্রবেশ করতে পারেননি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলে অনেককেই দেখা গেছে তাদের দোকানের পুড়ে যাওয়া মালপত্র বের করতে। কিভাবে আমরা ক্ষতিপূরণ পাই সেইটা দিতে পাই, আর আগামীকাল ক্ষেত্রে আমরা দোকানদারি করতে পারি সেই ব্যবস্থাটা যাতে করে আমাদের। কোনো পরিকল্পনা অবশ্যই থাকতে পারে, নাইলে এইভাবে একটা মার্কেট বসে পড়তে পারে না। তারপরে ফায়ার ব্রিগেড তো পানি আধা ঘন্টা দেয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা পানি দেয় না। না দেওয়াতে আমাদের এই পাকা মার্কেটটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যে দোকানপাটের যে অবস্থা হয়েছে, আমরা সবাই এখানে হাজার হাজার লোক, 1 লক্ষ লোক এর সাথে জড়িত, সবাই পথে ফকির হয়ে গেছে। এখন এতগুলো মানুষ ওনারা জীবিকা নির্বাহ করছে, ব্যবসা বাণিজ্য করছে, তাদেরকে সুন্দরভাবে আবার খুব শীঘ্রই ভালো একটা ব্যবস্থা করে দেখ। বুধবারও মার্কেট এলাকায় দেখা যায় পুলিশের পাহারা। মার্কেটের ব্যবসায়ী ছাড়া প্রবেশ করতে দেয়া হয়নি বাইরের জনসাধারণকে। মার্কেটের ভেঙে যাওয়া অংশের অপসারণ কাজ করছে ফায়ার সার্ভিস। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ ও করণীয় বিষয়ে বৈঠক শেষে দোকান মালিক সমিতির পক্ষে জানানো হয় তারা শিগগিরই তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চান। এই জায়গায় আজকে রাত্রে স্টার্ট করা তখন পর্যন্ত আমাদের সাথে সমাধান না হবে, কিচ্ছু হবে না। তখন পর্যন্ত কিচ্ছু হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি স্মারকলিপি দেব, এটা আপনারা শান্ত থাকেন।
ইনশাআল্লাহ কোনো চিন্তা করবেন না। সোমবার মধ্যরাতে গুলশানের ডিএনসিসি মার্কেটের দ্বিতীয় তলায় সূত্রপাত হওয়া ভয়াবহ এই অগ্নিকাণ্ড একদিন চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে মার্কেটের বেশিরভাগ দোকান পুড়ে যায়। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটের সামনে আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মোটুসি, আমরা যেটি দেখছি যে এখনো পর্যন্ত কিন্তু মার্কেটের যে কাঁচা বাজার অংশ সেই জায়গা থেকে কিন্তু আমরা ধোঁয়া উঠতে দেখছি এবং মার্কেটের পিছন দিকে সেখান থেকেও ধোঁয়া উঠছে। তো এই অবস্থাতেই রয়েছে এখনো পর্যন্ত। ফায়ার সার্ভিস যারা আছেন তারা সকাল থেকে আমরা দেখেছিলাম যে পানি ছিটিয়ে যাচ্ছেন, তো এখনো সেই কাজটি তারা করে চলেছেন। আর এদিকে আপনি এই যে মার্কেটটি আপনি শুনছিলেন যে দোকান মালিকরা যেরকম বলছিলেন, যে তারা বলছেন যে তাদের সর্বস্ব হারিয়ে গেছে এই গতকালকে যে ভয়াবহ আগুন, সেই আগুনে তারা বলছেন যে তাদের প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে এই আগুনে। তো এখন তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই মার্কেটটি যাতে চালু করে দেওয়া হয়। এখানে আমরা জানেন যে এই গুলশান এই ডিএনসিসি মার্কেটের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে সুপার মার্কেট অংশ এবং অপরটি হচ্ছে কাঁচা বাজার অংশ। তো কাঁচা বাজার অংশ যেটি সেটি হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কাঁচা বাজার অংশ পুরোটাই ধসে গেছে। আর এছাড়া যে সুপার মার্কেট অংশ রয়েছে সেটিও আগুনে পুড়ে গেছে, তবে পিছন দিকটা ধ্বংস হয়ে গেলেও সামনের যে অংশটা সেটি এখনো পর্যন্ত আপনার ভালো রয়েছে। তো সেখানে আমরা সকালবেলা দেখেছিলাম যে যারা এই পুড়ে যাওয়া মার্কেটের ভিতরে দোকান মালিকরা তারা প্রবেশ করেছিলেন এবং তাদের যেসব জিনিসপত্র কিংবা মালামাল যেগুলো এখনো অক্ষত ছিল সেগুলো তারা এখান থেকে বের করে নিয়ে গেছেন। তো তারা দাবি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই মার্কেটটি যাতে চালু করে দেওয়া হয়, তাহলে তাদের যে ক্ষতি হয়েছে পুড়ে যাওয়া আগুনে, সেই আগুনের ক্ষতি তারা হয়তো কিছুটা পুষিয়ে নিতে পারবেন। আর এছাড়া এখানে আজকে এই মার্কেট চত্বরে সকালবেলা যে কাঁচা বাজার অংশের যে ব্যবসায়ীরা আছেন তারা এখানে একটি বৈঠক বসেছিলেন। তো এক পর্যায়ে বৈঠকটি আসলে তাদের বিক্ষোভ সভায় রূপ নিয়েছিল এমনটাই দেখা গেছে এখানে। তো তারা বলেছেন যে কোনো মূল্যে যাতে তাদের কাঁচা বাজার যে অংশটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সেটি যেন চালু করে দেওয়া হয়, সেই দাবির কথাও তারা জানিয়েছেন। তো এখন এই অবস্থাতে এখানে চলছে। আর আপনি জানেন যে এই গতকালকে যে আগুনের ঘটনাটি ঘটেছে এখানে, তো সেই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তো ফায়ার সার্ভিসের যে তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, তো তিনিও কিন্তু সকালবেলা এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তো তিনি বলেছেন যে তারা এই মার্কেটে যে সিসি ক্যামেরার ফুটেজগুলো রয়েছে সেগুলো যতটুকু অক্ষত রয়েছে কিংবা যদি কোনো ফুটেজ পাওয়া যায় সেই ফুটেজগুলো দেখেও তারা এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি তারা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। আর এছাড়া এই পুরো মার্কেট চত্বরে এখন আপনি যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা বড়ায় গড়ে তুলেছেন। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা ছাড়া আর কেউ যাতে এই মার্কেট এলাকায় প্রবেশ না করেন সেজন্য অনুরোধও জানানো হচ্ছে। তো গুলশান ডিএনসিসি মার্কেট থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মোটুসি। দর্শক, আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেটের সামনে থেকে সেখানকার আজকের পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এদিকে ডিএনসিসি মার্কেটের মতো একটি বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতায় প্রশ্নের মুখে পড়েছে দেশের অগ্নি নির্বাপন ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন আপদ মোকাবেলার জন্য প্রয়োজনীয় জনবল কিংবা প্রযুক্তি কোনোটিই নেই সেবা সংস্থাগুলোর। বিশেষজ্ঞরা বলছেন এমন অবস্থায় নগরের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করা সম্ভব না হলে বড় দুর্যোগ মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে। আজহার লিমনের রিপোর্ট। রাজধানীতে সংগঠিত অগ্নিকাণ্ডের সর্বশেষ চিত্র এটি, যে আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সংস্থার সময় লেগেছে 16 ঘন্টারও বেশি। কিন্তু কেন এই ভয়াবহতা? বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তিগত সীমাবদ্ধতা থেকে শুরু করে নগরীর ভালো মন্দে নিয়োজিতদের দায়িত্ব অবহেলা কোনোটিই বাদ পড়েনি এই অগ্নিকাণ্ডে লেলিহান শিখার নিয়ামক হতে। ভবন ধসের যখন ঘটেই গেল তখন এর নিচে যে দাহ্য বস্তু আছে সেগুলো তো আর পানির সেখানে আর পৌঁছাবে না। তা সেটা যতক্ষণ পুড়ে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আগুন দফায় দফায় জ্বলতে থাকবে। এই মার্কেটগুলো একটা সামরিক আদেশের মাধ্যমে আমরা সিটি কর্পোরেশনকে হ্যান্ডওভার করি। উদ্দেশ্য ছিল তারা এগুলো আরো মেনটেন করবে, আরো ইমপ্রুভ করবে, ভবিষ্যতে আরো এটাকে উন্নতভাবে ডেভেলপ করবে। কিন্তু সিটি কর্পোরেশন মার্কেটগুলোকে আর ভাঙে নাই, বরং তারা ওই যে যারা ওখানে ছিল ওখানে উপরে দোতলা করে বসছে। ফায়ার সার্ভিসের গাড়িতে যে পানি থাকে সেটা সজোরে যদি অগ্নিকাণ্ডের উপরে নিক্ষেপ করা হয় তাহলে 7 থেকে 10 মিনিটে কিন্তু এক একটা গাড়ি শেষ হয়ে যাওয়ার কথা। তাছাড়াও এত গাড়ির প্রয়োজন হয় না যদি এখানে পানির উৎস থাকে। বিদেশে গেলে আপনি দেখবেন ঢাকা শহরে ছিল, এই গুলশান বনানী তো শুরুতে ছিল, ধানমন্ডিতে ছিল, কিন্তু সবগুলো হাইড্রেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নগর পরিকল্পনাবিদদের মত সবথেকে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন।
এখন তো একটি জায়গায় আগুন লেগেছে, আর্থকুয়েকের পরে আগুন লাগবে সমগ্র ঢাকা শহর হবে আগ্নেয়গিরি। তার জন্য কি আমরা প্রস্তুত? আমরা বের হতে যদি চাই তাহলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে। ঢাকা শহরের সবচেয়ে বড় প্রবলেম হলো কারুর সাথে কারু যোগাযোগ নাই। ঢাকা শহরের মালিক হচ্ছে প্রায় 54টি প্রতিষ্ঠান। এছাড়া দুর্যোগ মোকাবেলায় কার্যকর গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি সহ স্টেক হোল্ডারদের সমন্বয়ে আলাদা একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল গঠনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে মার্কেট সহ বাণিজ্যিক ভবনের আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। বিশেষ করে দাহ্য পদার্থ নেভানোর মতো আধুনিক যন্ত্রপাতি থাকে না ভবনে। এই অবস্থায় মার্কেট নির্মাণে অনুমতি দেওয়ার আগে অগ্নি নিরাপত্তার ন্যূনতম মাপকাঠি নিশ্চিত করার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্ট। ফায়ার সার্ভিসের তথ্য মতে গত ৩ বছরে দেশে ৫৩,২৩০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। আর এসব অগ্নিকাণ্ডে মারা গেছে ৭৩০ জন। এর মধ্যে গত বছর টাম্পাকো কারখানা ও বসুন্ধরা সিটিতে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটে এবং এই দুটো ঘটনায় আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। সর্বশেষ মঙ্গলবার গুলশানের সিটি কর্পোরেশন মার্কেটে আগুন নেভাতেও দীর্ঘ সময় লেগে যায়। দেখা গেছে অধিকাংশ মার্কেটে সাধারণ অগ্নি নির্বাপনের ব্যবস্থাও থাকে না। আগুন নিভানোর মতো মনে করেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। থাকলে তো মনে করেন আমরা সাথে সাথে নিভাই ফেলতে পারি। বহুতবার নোটিশ করা হয়েছে মালিকরে, এগুলা কোনো কর্ণপাত করে না। সাময়িক যে আগুন লাগলে যে একটু করার ওইভাবে তেমন ব্যবস্থা ছিল না মার্কেটে। কেমিক্যাল, কসমেটিক এবং বিভিন্ন পারফিউম এগুলো নিভানোর জন্য যে ধরনের কেমিক্যাল দরকার সেই কেমিক্যাল মার্কেট কর্তৃপক্ষের ছিল না। মার্কেটগুলোতে দাহ্য পদার্থ নেভানোর নিজস্ব ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা পরে নিয়ন্ত্রণে আনা অনেক কঠিন হয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। হাইলি ফ্লেমেবল ম্যাটেরিয়াল এবং খুব তাড়াতাড়ি আগুন লেগে যায় এবং তাপমাত্রা যত বেড়ে যাবে আগুনগুলো খুব তাড়াতাড়ি ধরে যায় আসলে, যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আসলে। দাহ্য পদার্থ থাকলেও মার্কেটে কিন্তু আলাদাভাবে একটা প্রিকশন নেওয়া উচিত। অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা ছাড়া মার্কেট তৈরির অনুমতি না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুমতি দেওয়ার ক্ষেত্রে যে মার্কেটে প্রথমত অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটার মধ্যে ইন্টিগ্রেটেড আছে কিনা বা তারা করেছে কিনা। আমরা যেরকম বিভিন্ন কারণে সরকারের যে কর্তৃপক্ষ আছেন তারা বিল্ডিং এর নকশা ঠিকমতো না হলে সেটি বাতিল করছেন বা সেখানে ফাইন করছেন বা যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন। ঠিক একইভাবে আমরা এটি ফলো করতে পারি অগ্নি নির্বাপনের জন্য। ইনিশিয়ালি হয়তো প্ল্যানে ছিল কিন্তু এখন তারা সেটা মেইনটেইন করছে কিনা, এটা কিন্তু মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে। সেই সাথে ফায়ার সার্ভিসের সক্ষমতা আরো বাড়ানোর উপর জোর দেন এই বিশেষজ্ঞ। একটা কমপ্লায়েন্স আছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটে আগুনের ঘটনায় বিশেষজ্ঞদের দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আজকে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, যারা দোকান পরিচালনা করছেন, তাদের মধ্যে যে সন্দেহের উদ্রেক হয়েছে, যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড, এটার জন্য সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং উদ্ঘাটন করা দরকার। সরকার এবং সিটি কর্পোরেশনের এইসব ব্যবসায়ীদেরকে তাদেরকে ক্ষতিপূরণ করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তাদের নেওয়া উচিত। দুপুরের সময় আরো থাকছে। ৩ মাসের সময়সীমা পার হওয়ার পরই বিজিএমইএ ভবন ভেঙে ফেলা হবে জানালেন গণপূর্ত মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ নিয়ে কথা বলার কারণেই হত্যা করা হয়েছে সংসদ সদস্য লিটনকে। যে কোনো মূল্যে খুনিদের খুঁজে বের করতে হবে। গণভবনে সন্ত্রাস বিরোধী উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলার পর প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী ডক্টর ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের 10 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে মেধাবী শিক্ষার্থীদের বিপথে নেওয়া ঠেকাতে সজাগ থাকতে হবে সবাইকে। নিজে বিশ্বাস করি যে আমি যদি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই তাহলে আমার শিক্ষিত জনগোষ্ঠী দরকার, কারণ শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো একটা দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের সিদ্ধান্ত প্রতি জেলায় অন্তত একটা করে বিশ্ববিদ্যালয় হবে, কোথাও সরকারি অথবা বেসরকারি উদ্যোগে।
কারণ বেসরকারি উদ্যোক্তা যারা তারা যখন আসেন আমরা তাদেরকে এক একটা জেলা ধরিয়ে দিই যে এই জেলায় আপনি একটা বিশ্ববিদ্যালয় করেন। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। বাংলাদেশকে আমরা আজকে যেমন আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছি, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একটা বিষয় সকলকে সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে জঙ্গিবাদ সন্ত্রাস, এর হাত থেকে আমাদের ছাত্র সমাজকে মুক্ত রাখতে হবে। কোনো মতেই যেন এই জঙ্গিবাদ সন্ত্রাস এখানে যেন কোনো রকম দানা বাঁধতে না পারে। জঙ্গিবাদ সৃষ্টি করে একটা বিভ্রান্তি করা হয়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নাই। আর কে ভালো কে মন্দ সে বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা বিচারের দায়িত্ব মানুষকে তিনি দেন নাই। তাদের অত্যাচার নির্যাতনে ওই এলাকার মানুষ ছিল অতিষ্ঠ, আর এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই লিটন আমাদের এমপি, অথচ তাকেই তারা হত্যা করলো। কাজে এ ধরনের হত্যাকাণ্ড, জনপ্রতিনিধিকে হত্যাকাণ্ড, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। কাজে এর বিচার হবেই বাংলার মাটিতে। বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটিকে অনুপ্রবেশকারী ও পরগাছা মুক্ত করার তাগিদ দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যেন কেউ দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে ভোরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের সাম্প্রদায়িক জঙ্গিবাদ বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন। জন্মতিথিতে ৪১ বছর অনুপ্রবেশকারী পরগাছা মুক্ত ছাত্রলীগ চায়। এই পরগাছা, এই অনুপ্রবেশকারীরাই হচ্ছে ছাত্রলীগের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। আমরা উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ক্যাম্পাসে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করব। প্রাথমিক শিক্ষার বইয়ে কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতার বিকৃতি সহ নানা অসঙ্গতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোলপাড় চলছে। এসব মাধ্যমের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে হয়েছে খবর। শিক্ষাবিদদের মতে প্রাথমিক শিক্ষার বইয়ে এ ধরনের ভুলের দায় এড়াতে পারেন না পাঠ্য বই প্রণয়ন, পরিমার্জন ও পরিবর্ধনে নিয়োজিত বিশেষজ্ঞরা। আর এমন ভুল বা বিকৃতি সম্পর্কে কোনো ধারণাই নেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যানের। শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে গত কয়েক বছর ধরে সারা দেশে বর্ণিল আয়োজন আর উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে নতুন পাঠ্য বই। বিগত বছরগুলোতে এই বইয়েরই নিম্নমান, ছাপার ভুল এবং বিষয়বস্তুর অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন উঠেছে অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল থেকে। এবছর শিক্ষার্থীরা বই হাতে পাবার পর প্রাথমিকের বেশ কয়েকটি বিষয়বস্তুর ভুল নিয়ে সরব হয়ে ওঠে নানা সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রথম শ্রেণীর বইয়ে ওতে ওড়না তোলপাড় ফেলে দেয়, চলে পোস্টের পর পোস্ট। তৃতীয় শ্রেণীর আদর্শ ছেলে কবিতায় বেশ কয়েকটি বিকৃতি চিহ্নিত করা এ পোস্টটি নিয়ে শুধু যোগাযোগ মাধ্যমেই না, নানা গণমাধ্যমেও সংবাদ হয়েছে। আলোচনায় এসেছে পাঠ্য বইয়ের আরো বেশ কিছু ভুল। শিক্ষাবিদরা মনে করেন দেশের ভবিষ্যৎ শিশুদের গড়ে তুলতে এ ধরনের ভুল কারো কাম্য নয়। যারা করেছে তাদের দায়, কোনো সন্দেহ নেই। আর ত্রুটিমুক্ত হতে হবে, সোজা কথায় এক বাক্যে সংশোধন করতে হবে। এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান এটাকে ত্রুটি হিসেবে উল্লেখ করলেন। আপনার এই মাধ্যমে আমি জানার পরে আমি অবশ্যই সেই যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন সেটা আমি দেখব এবং ভবিষ্যতে যার যতটুকু দায়িত্ব আছে এবং দায়িত্ব অবহেলা যদি থাকে সেই বিধিসম্মতভাবেই সেই ব্যবস্থাটা হবে। এই অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস তার। সেটা আমি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভোলায় নদী ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর অন্যত্র চলে যাওয়া, দরিদ্রতা ও বাল্যবিয়ের কারণে এবছর প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায় থেকে ঝরে গেছে প্রায় ৪,০০০ শিক্ষার্থী। গত বছর পিইসিতে প্রায় ৩,০০০ ও জেএসসি জেডিসিতে অনুপস্থিত ছিল ১,২৫০ জন ছাত্রছাত্রী।
বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ায় উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। আর দরিদ্র এসব শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে নেওয়ার স্বার্থে নিয়মিত তদারকির পাশাপাশি আর্থিক সুবিধার আওতায় আনার কথা জানালেন শিক্ষা কর্মকর্তারা। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার সদর উপজেলার উত্তর রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আরজু ও শাবানার 2016 সালের পিইসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু গেল বর্ষায় ঘরবাড়ি মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাওয়ায় পরিবার সহ আশ্রয় নিয়েছে একই ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে। ঘরবাড়ির সাথে মেঘনার স্রোতে ভেসে যায় শাবানা আরজুদের আলোকিত জীবন গড়ার স্বপ্ন। আরজুদের মতোই প্রাথমিক সমাপনী পরীক্ষায় ঝরে গেছে 2900 ছাত্রছাত্রীর শিক্ষা জীবন। একইভাবে নভেম্বরে অনুষ্ঠিত জেএসসি জেডিসি পরীক্ষায় অংশ নেয়নি জেলার 1245 জন শিক্ষার্থী। টাকার জন্য পরীক্ষা দিতে পারিনি, মার কাজে সাহায্য করি এবং সহযোগিতা করি। নদী ভাঙার কারণে অন্য জায়গায় চলে আসি, তাই পরীক্ষা দিতে পারিনি। আমরা গরিব মানুষ, টাকা পয়সার অভাবে মাইয়াদারা পরীক্ষা দেওয়া হইতে। মেঘনার ভাঙনে ঢাকা চট্টগ্রাম চলে যাওয়া ও বাল্যবিয়ের কারণে এসব ছাত্রছাত্রীর অনুপস্থিতির কারণ বলে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকরা। সমাপনী পরীক্ষার আওতাভুক্ত 4 জন স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন না। এর কারণ হলো আমার স্কুলটা হলো একটা গ্রাম্য এলাকায় এবং দারিদ্র্যপীড়িত এলাকা। জেলার শিক্ষা কর্মকর্তারা বলেন, উপবৃত্তি সহ অন্যান্য সুযোগ সুবিধা ও তদারকির মাধ্যমে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে শিক্ষা বিভাগ। প্রতি শিক্ষার্থীকে 100 থেকে 125 টাকা হারে উপবৃত্তি দেওয়া হয়। স্কুল ফিডিং কার্যক্রম চালু আছে। প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিদিন 1 প্যাকেট বিস্কুট দেওয়া হয়। এই সমস্ত কার্যক্রম আমাদের সারা বছরই চলমান আছে। দুইটা কারণে হয়, একটা হলো নদী ভাঙন, ফ্যামিলি পরিবর্তন, আর একটা হলো বাল্য বিবাহের কিছু প্রভাবের কারণে ছেলে মেয়েরা অনুপস্থিত। এবছর প্রাথমিক সমাপনীতে 45,800 পরীক্ষার্থী ও জেএসসি জেডিসি পরীক্ষায় প্রায় 24,000 ছাত্রছাত্রী অংশ নেয়। সময় সংবাদ, ভোলা। রাজধানীতে যানজটের কারণে দিনভর সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার ইজাজ শৌমিক। যানজটের এখনকার অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শৌমিক। নিয়ে সেই র্যালিটি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করে। তবে র্যালিটির ব্যাপ্তি এবং র্যালিতে লোক সমাগম এত বেশি ছিল যে সেই কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগে আমি ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, ঠিক আমার পিছনেই যে রাস্তাটি, অর্থাৎ বারডেম কারণ বাজার শাহবাগগামী যে রাস্তাটা, সেই পুরোটা জায়গা জুড়ে, অর্থাৎ আমি যদি বলি এই রাস্তাটা এবং শাহবাগ থেকে কারণ বাজারের দিকে যেতে যে রাস্তাটা, পুরো রাস্তার দুই পাশেই কিন্তু বিভিন্ন গাড়ি আটকে আছে ঘন্টার পর ঘন্টা। তবে আমি ঠিক এখন থেকে 10 মিনিট আগে ট্রাফিক পুলিশ সহ অনেকেই খুব চেষ্টা করে দেখলাম যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স, এই জানেন যে শাহবাগে বারডেম হসপিটাল রয়েছে এবং একই সঙ্গে পিজি হাসপাতাল থাকার কারণে এখানে প্রচুর সংখ্যক রোগী আসে এবং রোগীর আত্মীয় স্বজনরাও আসে। কিন্তু যে বিষয়টি এখানে লক্ষণীয় যে এই আজকের যানজটের কারণে এখানে কোনো ধরনের রোগীরা আসলে অ্যাম্বুলেন্সে করে ঢুকতেও পারেননি এবং এখান থেকে বের হতেও পারেননি। এবং ঠিক কিছুক্ষণ আগে আমি দেখলাম যে এখানে একাধারে 4-5টি অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল, কিন্তু আসলে তারা কোথাও যেতে পারছিলেন না। আমি এমন কিছু রোগীর সঙ্গে কথা বললাম যাদেরকে ইমার্জেন্সি ভাবে আসলেও রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটি পারেননি। তবে এখানকার ট্রাফিক পুলিশ আসলেও র্যালির ব্যাপ্তিটা এত বেশি ছিল যে সে কারণে আসলে যানজটটা তাদের পক্ষে নিয়ন্ত্রণ করাটা অনেকটা অসম্ভব ছিল। এবং একইভাবে এই শাহবাগ থেকেই শুধু নয়, একই সঙ্গে এলিফ্যান্ট রোডগামী, শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী যে সড়কটি, সেটিও দুই পাশে প্রচুর সংখ্যক যানজট। সেখানে ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ অপেক্ষা করেছে গণপরিবহনগুলোতে। এবং আজকে যেহেতু একটি কর্মদিবস, সেই কারণে আসলে কর্মদিবসের শুরুতেই সাধারণ মানুষ আসলে যে দুর্ভোগ পড়ে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর যানজট নিয়ে। শাহবাগ এলাকা থেকে যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইজাজ শৌমিক। মাত্র 10 ঘন্টার ব্যবধানে 2 দফা ভূমিকম্প ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে।
ভূমিকম্প মোকাবেলায় এখনই যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সবার আগে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা জরুরি বলে মত দিয়েছেন তারা। একই সঙ্গে নতুন যেসব ভবন নির্মাণ হচ্ছে সেগুলো ভূমিকম্প সহনীয় কি না সেটাও নজরদারিতে আনার পরামর্শ তাদের। তাফসির বাবুর রিপোর্ট। মঙ্গলবার 10 ঘন্টার ব্যবধানে রাজধানী সহ সারা দেশে হয় 2 দফা ভূকম্পন। এর একটির উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যে, অন্যটি মিয়ানমারে। এর বাইরে সাম্প্রতিক সময়ে একের পর এক ভূকম্পন ভাবিয়ে তুলেছে নাগরিকদের। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নানা রকম পদক্ষেপের কথা বলা হলেও বিশেষজ্ঞরা বলছেন ঢাকার মতো জনবহুল নগরীতে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা অনেকটাই অসম্ভব হবে। সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে প্রধান কাজ। একটা রানা প্লাজা বা একটা শাঁখারীবাজার ইনসিডেন্স থেকে বের হয়ে আসতে আমাদের প্রায় 10 থেকে 15 দিন লেগে গেছে। তো ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু একটা বিল্ডিং, এই এতগুলো ভবন ধরাশায়ী হলে এখানে উদ্ধার কার্য তৎপরতা চালানোর মতো যেই ম্যান পাওয়ার, যত ইকুইপমেন্টের প্রয়োজন, সেটা কিন্তু কোনো দেশই আসলে পক্ষে সম্ভব না এত ম্যান পাওয়ার। সেই জন্য আমাদের যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট কিনতে হবে উদ্ধার কার্য চালানোর জন্য, সাথে সাথে আমাদের ভবনগুলোকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা নিতে হবে। তবে বাস্তবতা হচ্ছে রাজধানীতে কতটি ভবন ঝুঁকিপূর্ণ তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। এক্ষেত্রে জরুরি ভিত্তিতে প্রাথমিক জরিপ চালিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলো শনাক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকারি উদ্যোগ আর ব্যক্তি বিনিয়োগে 2 বছরের মধ্যেই ঢাকায় এই জরিপ শেষ করা সম্ভব। এরপর জরিপের ফল অনুযায়ী অল্প টাকাতেই ঝুঁকিপূর্ণ ভবন ভূমিকম্প সহনীয় করা যাবে। স্টেপ 3টা, একটা হচ্ছে ইনিশিয়াল সার্ভে, তার মধ্যে শর্টলিস্ট করে আমাদের ডিটেল সার্ভে করতে হবে। ডিটেল সার্ভের পরে যেগুলো ঝুঁকিপূর্ণ, রিয়েলি ঝুঁকিপূর্ণ, সেগুলোকে রেট্রোফিটিং এর মাধ্যমে টিকিয়ে ফেলা। নতুনভাবে বিল্ডিং তৈরি করতে গেলে আপনার খরচ প্রায় 2000 থেকে 2500 পার স্কোয়ার ফিট, নতুন একটা ভবন যদি তৈরি করতে যান। আর রেট্রোফিটিং এর খরচ সেখানে 400 থেকে 500 টাকা। তার মানে আপনি 400 থেকে 500 টাকা পার স্কোয়ার ফিট খরচ করে ভবনটাকে আবার আগের মতন অবস্থায় নিয়ে যেতে পারেন। একই সঙ্গে ভবন নির্মাণে ইটের বিকল্প ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পোড়ামাটির ইটের ব্যবহারের পরিবর্তে বিকল্প হালকা টেকসই নির্মাণ সামগ্রী ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এই যে ভবনগুলো এগুলো 100% ভূমিকম্প ঝুঁকিমুক্ত হতে পারে। বর্তমানে ঢাকায় ভবনের সংখ্যা প্রায় 4 লাখ। এর মধ্যে 72,000 ভবন ঝুঁকিতে আছে বলে ধারণা করা হয়। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। 90 দিনের মধ্যে সরিয়ে না নিলে বিজিএমইএ ভবন ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে হাতিরঝিলের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে মন্ত্রী জানান, আবেদন অনুযায়ী বিজিএমইএ 3 মাসের সময়সীমা শেষ হওয়া মাত্রই হাইকোর্টের রায় কার্যকর করবে গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক। এটা আধুনিক পদ্ধতিতে আমরা এটা ডেমোলিশ করব, যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং এটা করবই আমরা রেডি। এবং এটা বোধহয় আমাদের 90 দিন সময় আছে। এই 90 দিন সময়ের মধ্যেই 90 দিন সময় আছে, তারপরে আমরা পারবো। ওরা 90 দিন সময় ওদেরকে দিচ্ছে, ওরা না ভাঙলে আমরা ভেঙে ফেলব। ময়মনসিংহে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মা ছেলে সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো 2 জন। বেলা 12টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জে দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈশ্বরগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ একই পরিবারের 3 জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় এক শিশু সহ 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে। দুপুরের সময় আরো থাকছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে মাত্র 1 ধাপ দূরে বাংলাদেশ। সন্ধ্যায় মুখোমুখি হবে শক্তিশালী ভারতের। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আইন করতে রাষ্ট্রপতির নির্দেশনা পেলেই ব্যবস্থা নেবে আইন মন্ত্রণালয়। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্পেশাল জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি বলেন, আইন করার জন্য মন্ত্রণালয় সবসময় প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, যতবার ট্রাইব্যুনাল সরাতে চিঠি দেবে সুপ্রিম কোর্ট, ততবারই পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হবে। সংবিধানে এটা কিন্তু পরিষ্কার করেই বলা আছে যে রাষ্ট্রপতি এই ব্যাপারে সিদ্ধান্ত দিবেন এবং
যদি আইন প্রণয়ন করতে হয় তাহলে রাষ্ট্রপতি বলবেন আইন প্রণয়ন করার কথা। তো রাষ্ট্রপতির নির্দেশের জন্য আমরা অপেক্ষা করছি। মহামান্য রাষ্ট্রপতি একটা আলাপ আলোচনা করছেন এবং আমরা শুধু চাই না, এই সরকার বদ্ধপরিকর একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন হোল্ড করে। অপরাধী না হয়েও সিলেট কেন্দ্রীয় কারাগারে সাজা খাটছেন হতভাগা এক যুবক। রিপন আহমদ ভুট্টো নামে এই যুবককে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন বকুল দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগীর দাবি, পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে কারাগারে পাঠিয়ে দেয়, আর সেখানে গিয়েই জানতে পারেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি। আর মূল আসামির স্বজনদের দাবি, বকুল কারাগারে নয়, থাকছেন সৌদি আরবে। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। রিপন আহমদ ভুট্টো নামে এই মানুষটি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে 14 মাস ধরে কারাগারে, কিন্তু জানেন না তার অপরাধ কি। আবার কারাগারে বন্দী আছেন আরেক নামে, অথচ যার নামে কারাভোগ করছেন সে ঘুরে বেড়াচ্ছে বিদেশে। অসহায় এই মানুষটির সঙ্গে ঘটা এমন করুণ কাহিনী বেরিয়ে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। খোঁজ নিয়ে জানা যায় 2009 সালের একটি হত্যা মামলায় পলাতক আসামি হিসেবে যাবজ্জীবন সাজা হয় দরাস মিয়া, তার স্ত্রী রোজিনা বেগম এবং ইকবাল হোসেন বকুল নামের 3 ব্যক্তির। 2015 সালের 11 অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে ইকবাল হোসেন বকুল নামে একজনকে কারাগারে পাঠানো হয়। রিপন আহমদ ভুট্টোর দাবি, পরিচয়পত্র দেখানোর পরও বকুল সাজিয়ে তাকে আটক করে পুলিশ। আমার নাম রিপন আহমদ ভুট্টো। আমার আইডি বা আমার পাসপোর্ট আছে। আমি বিদেশে ছিলাম প্রায় 3 মাস যাবৎ, দুবাইয়ে ছিলাম। মানে পাসপোর্টেও আমার নাম ছিল রিপন আহমদ ভুট্টো। তো ওনারা আসি একটা গাড়ি নিয়ে এসে, সাদা একটা লাইটেস। তো এই 2-4 জন লোক গাড়ির ভিতরে হঠাৎ করে নামছে। আমি অবশ্যই আমার যে আপনার নাম ইকবাল হোসেন বকুল। আমি বললাম, ভাই দেখেন আমার নাম ইকবাল হোসেন বকুল না। ওনারা বলছে যে আমরা আইনের লোক। তারপরে আমি এখানে খুব ধস্তাধস্তি করি ওদের সাথে। তারপরে আমার ভয় দেখায় যে আপনার মেরে ফেলবো। ঘটনা অনুসন্ধানে মূল আসামি বকুলের বাড়িতে গিয়ে কথা হয় তার বাবার সাথে। তিনি বলেন তার ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরব থাকেন। মামলার বাদীরও দাবি, কারাগারে থাকা ব্যক্তি বকুল নন। আর আইছেন না? একবার আইছিল, আবার গেছেন গিয়ে কোন দেশ হতেন তখন? আচ্ছা ও তো এইটা বাদ দেও না, এইটা দিক দাদা আমরা কইয়ে বইয়ে কথা বলতো না। হ্যাঁ ও ইয়া ফেভারিট কেন আমি একলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদেশ থেকে যোগাযোগ করেনি আপনার? আমার লগে যোগাযোগ করে না, বিদেশই থাকে। ইকবাল হোসেন বকুল, গয়াস উরুফে দয়াস, রুজিনা বেগম, ওরা হচ্ছে আমার প্রকৃত আসামি, কিন্তু বর্তমানে যে আসামিটা আছে ও আমার আসামি না। এ বিষয়ে পুলিশ ও পিপি কোনো কথা বলতে রাজি হননি। অবশ্য জেল সুপার ও জেলা ম্যাজিস্ট্রেট জানান, বিষয়টি সরকারের উচ্চ মহলে জানাবেন। যেহেতু লাইফ সাজার বন্দী, তাকে মহামান্য উচ্চ আদালতে আপিল করার জন্য বলছে। উচ্চ আদালতে আপিল করলে সে আপিল থেকে অবশ্যই থেকে সে ক্লাস পাবে। আমরা আবেদনের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য আমরা বিভিন্ন দপ্তরে তথ্য অনুসন্ধান করব। এরপর সরকারের নিকট এ বিষয়ে করণীয় সম্পর্কে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রেরণ করব। সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আদালতের মাধ্যমেই কারাগারে পাঠানো হয়। এত কিছুর পরও ভুট্টো কিভাবে আসামি হিসেবে সাজাভোগ করছেন সেটা খতিয়ে দেখে জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। চলতি বছর চামড়া ও চামড়াজাত পণ্যকে অগ্রাধিকার দিয়ে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে। সরকারের এই ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, বাজার সক্ষমতা বাড়াতে পরিবেশসম্মত উপায়েই হতে হবে চামড়াজাত পণ্যের উৎপাদন। আর ট্যানারি মালিকরা বলছেন, এই শিল্পের চলমান সংকট উত্তরণের পথে অন্যতম বাধা সাভারের নতুন শিল্পনগরীতে বরাদ্দ দেয়া জমির মালিকানা এখনো বুঝে না পাওয়া। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রপ্তানি আয় ও কর্মসংস্থান উভয় ক্ষেত্রেই দেশের অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে চামড়া শিল্প। তবে নানা চড়াই উতরাই অতিক্রম করা এই শিল্পের প্রাপ্তি প্রত্যাশার তুলনায় অনেকটাই কম। এমন পরিস্থিতিতেই চলতি বছরের জন্য প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে চামড়া ও চামড়াজাত পণ্যকে। চামড়া ও পাদুকা সহ চামড়াজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করছি।
এ ঘোষণার পর চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে নেওয়া হবে নতুন উদ্যোগ, এটাই স্বাভাবিক। তবে পরিবেশ দূষণ রোধে ব্যাপক উদ্যোগ না নিলে এ শিল্পের সম্ভাবনা অধরাই রয়ে যাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। পরিবেশগত মানদণ্ডে চামড়া শিল্প সবসময়ই পিছিয়ে ছিল, সুতরাং পুরোপুরিভাবে এই এলাকা থেকে সরে যাওয়ার ব্যাপারটি প্রথম গুরুত্বপূর্ণ দিক এই প্রোডাক্ট অব দ্য ইয়ারের কার্যক্রমের ভিতরে। এটিকে গ্রিন ফ্যাক্টরি হিসেবে দেশের ভিতরে এবং বাইরে প্রচারণার ব্যবস্থা নেওয়া উচিত। এই অবস্থায় চামড়া শিল্পের টেকসই উন্নয়নে গতি আনতে সাভার চামড়া শিল্প নগরীতে বরাদ্দ দেয়া জমির মালিকানা দ্রুত হস্তান্তর করার দাবি শিল্প মালিকদের। আমার আশা বিসি শিল্পনগরীর যে জমি আমাদের বরাদ্দ হয়েছে সেই জমিটা তাড়াতাড়ি বুঝে পাবো, বুঝে পেলে এইটাই আমরা ব্যাংকে মর্টগেজ দিয়ে স্বল্প সুদে একটা যদি দীর্ঘমেয়াদী ঋণ পেতে পারি তাহলে লেদার সেক্টরটাকে আমরা আগামী দিনের যে ভিশন আছে সেই ভিশনটা সাকসেসফুল করতে পারবো। এই শিল্পপণ্যের বাজার সম্প্রসারণে সরকারের তৎপরতা আরো বাড়ানো দরকার বলেও মনে করেন তারা। এখন আমাদের থেকে তেমন চামড়া নিচ্ছে না, আমাদের এই বাজারগুলো সচল হলে আমাদের আর চামড়া বিক্রি করার কোনো চিন্তা করতে হবে না আমাদের বিক্রির জন্য। চামড়া ও চামড়াজাত পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণার মাধ্যমে চামড়া শিল্পের টেকসই বিকাশে যে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে তার বাস্তবায়নের শুরুতেই দরকার ট্যানারি স্থানান্তরে সরকার ও মালিক পক্ষের আরও আন্তরিকতা, এমনটাই মত বিশ্লেষকদের। সেই সঙ্গে বাজার সম্প্রসারণে ইপিবিকে এখনই হাতে নিতে হবে নতুন নতুন কর্মকৌশল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দু গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। দফায় দফায় সংঘর্ষ এখনো চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রনির নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের চৌরাস্তায় পৌঁছলে ছাত্রলীগের অপর গ্রুপ মিজানের সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আহত কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের বাইরের খবর। ফিলিপিন্সের একটি কারাগারে বন্দুকধারীদের হামলার পর 1.5 শতাধিক বন্দী পালিয়ে গেছে। এই হামলায় এক কারারক্ষী নিহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার ভোরের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের কিদাপাওয়ান শহরের নর্থ কোতবাতো জেলা কারাগারে এ হামলা চালানো হয়। কারা কর্তৃপক্ষ জানায় বন্দুকধারীদের সঙ্গে কারারক্ষীদের গুলি বিনিময়ের সময় কয়েদিরা পালিয়ে যায়। এ সময় দুপক্ষের গোলাগুলিতে এক কয়েদি ও এক কারারক্ষী গুলিবিদ্ধ হয় বলেও জানায় তারা। বন্দুকধারীরা ইসলামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে। কারাবন্দী বেশ কয়েকজন বিদ্রোহীকে ছিনিয়ে নিতেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে নৈশ ক্লাবে হামলার পর জরুরি অবস্থার মেয়াদ আরও 3 মাস বাড়িয়েছে দেশটির সরকার। এই ঘটনায় মূল হামলাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে থাকলেও পুলিশি অভিযানে 2 বিদেশি সহ এ পর্যন্ত 14 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মূল হামলাকারীকে আইএসের যোদ্ধা উল্লেখ করে জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছে তুর্কি সরকার। তুরস্কে একের পর এক সন্ত্রাসী হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতাকে দায়ী করে মঙ্গলবার ইস্তানবুলে বিক্ষোভ সমাবেশ করে কয়েকশো মানুষ। তারা অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে তার বিচার নিশ্চিত করার দাবি জানান। বর্ষবরণের রাতে ইস্তানবুলের নৈশ ক্লাবে সন্ত্রাসী হামলার 4 দিন পেরিয়ে গেলেও এখনও নগরবাসীর আতঙ্ক কাটেনি। ঘটনাস্থলে স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদনের সময় অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমরা সহিংসতার সামনে মাথা নত করব না। আমরা শান্তি ও স্বাধীনতায় বিশ্বাসী, আর এই বিশ্বাস ধরে রাখতে আমরা লড়াই চালিয়ে যাব। তুর্কি পুলিশ গত শনিবারে মূল হামলাকারীর একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করলেও এখনো ধরাছোঁয়ার বাইরে এই সন্দেহভাজন। তার নাম প্রকাশ না করলেও হামলায় অস্ত্র ব্যবহারের পারদর্শিতা দেখে তুর্কি নিরাপত্তা কর্মকর্তা জানান, হামলাকারী নিশ্চিতভাবে যুদ্ধের অভিজ্ঞতা আছে এবং সে সিরিয়ায় আইএসের হয়ে প্রশিক্ষণও নিয়েছে। অবশ্য আইএসের পক্ষ থেকে আগেই সিরিয়ায় বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানোর দাবি করা হয়। এই অবস্থায় মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে দেশজুড়ে জরুরি অবস্থার সময়সীমা আরও 3 মাস বাড়ানো হয়। একই দিন দেশ ও দেশের বাইরে জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদারের ঘোষণা দেন তুর্কি প্রধানমন্ত্রী। এ পর্যন্ত তুরস্ক বিভিন্ন দেশে আইএসের বিরুদ্ধে অভিযানে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমাদের অভিযানে জঙ্গি গোষ্ঠীর অন্তত 1300 সদস্য নিহত হয়েছে। আটক করা হয়েছে 1600 জঙ্গি সদস্যকে। আর অন্য যেসব দেশ বড় বড় কথা বলে তা শুধুই লোক দেখানো। তবে জঙ্গিরা যাই করুক না কেন, আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। খ্রিস্টীয় বর্ষবরণের রাতে ইস্তানবুলের রেইনা নামের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে 39 জন নিহত হন, আহত হন 69 জন। এই হামলায় জড়িত সন্দেহে আতাতুর্ক বিমানবন্দর থেকে 2 বিদেশিকে আটকের পাশাপাশি অন্যান্য
জায়গা থেকে আরো 12 জনকে আটক করা হয়। এদিকে ওই হামলায় নিহত এক জর্ডানের নাগরিকের মৃতদেহ মঙ্গলবার দেশে পৌঁছানোর পর তার শেষকৃত্য সম্পন্ন হয়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। সিরিজের বাকি দুটি টি-20 ম্যাচ খেলতে বুধবার সকালে মাউন্ট মঙ্গানুই পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চেয়েছিল মাশরাফিরা, কিন্তু উইলিয়ামসনের দলের দাপটের কাছে জয়ের স্বপ্ন ভেঙে গেছে টাইগারদের। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। এরই মধ্যে নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুই পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী 6 জানুয়ারি সকাল 8টায় দ্বিতীয় টি-20 ম্যাচে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। নিজেদের ভুল শুধরে সেরাটা দিতে পারলে দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া সম্ভব বলে জানিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। স্লোলি বাট শিওরলি আমরা ইমপ্রুভ করছি, কারণ অ্যাওয়ে কন্ডিশনে সবসময় টাফ। আর আমরা জানি যে নিউজিল্যান্ড কন্ডিশনে নিউজিল্যান্ড টিম খুবই ভালো একটা টিম। তো তারপরও আমরা কাছাকাছি যাচ্ছি, তারপরও হয়তো অপরচুনিটিগুলো এনিহাও আমরা মিস করে যাচ্ছি। বাট হোপ মেক শিওর, ইনশাল্লাহ উইল মেক শিওর আমরা যদি নেক্সট টাইম কোনো ভালো অপরচুনিটি পাই আমরা যেন আর কি ওটা মেক শিওর করি, যেন এইবারে আর কি আমরা সাকসেসফুল হতে পারি। বড় ধরনের কোনো নিরাপত্তা ইস্যু তৈরি না হলে এবছরের আগস্ট বা সেপ্টেম্বরে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশে আসতে পারে অস্ট্রেলিয়া দল। স্থানীয় একটি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড। সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসলে তাদের জন্য নেয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও। যদিও সফরসূচি নির্ধারণের আগ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। সেক্ষেত্রে বড় কোনো নিরাপত্তা ইস্যু তৈরি না হলে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে কোনো সমস্যা হবে না বলে জানান সাদারল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া দলের 2014 অক্টোবরে 2টি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল। সেই সময় নিরাপত্তাজনিত কারণে সেই সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া। পরবর্তীতে বেশ কয়েকবার এ বিষয়ে সবুজ সংকেত দিলেও বাংলাদেশ সফরে আসেনি অজিরা। নারী ফুটবলের খবর। সাফ নারী চ্যাম্পিয়নশিপের স্বপ্নের শিরোপা থেকে মাত্র 1 ধাপ দূরে বাংলাদেশ। জিতলেই মিলবে অধরা শিরোপা। ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। পরিকল্পনা অনুযায়ী মাঠে সেরাটা দিতে পারলে জয় পাওয়া কঠিন হবে না বলে মনে করছেন দেশের সাবেক ফুটবলাররা। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 6:30টায়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে স্বপ্নগুলো যেন একে একে পূর্ণতা খুঁজে পেয়েছে সাবিনা কৃষ্ণাদের। আর মাত্র 1 ধাপ পেরুলেই স্বপ্নের শিরোপা। জিতলেই উঠতে থাকা ছোটনের শিষ্যদের সংগ্রহে যোগ হবে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নের তকমা। 2010 সাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলার মেয়েরা। 10 ও 14 সালে সেমিফাইনালেই শেষ হয়েছে লাল সবুজের দলের সাফ যাত্রা। চতুর্থ আসরে এসেই স্বপ্নগুলো ডানা মেলে ছড়িয়েছে ফাইনাল পর্যন্ত। পুরুষদের ফুটবলের দুর্দিনে নারীদের এমন সাফল্যে দেশের নিভু নিভু ফুটবলে এসেছে প্রাণের সঞ্চার। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে আফগানিস্তান ও মালদ্বীপের জালে 12টি গোল করেছে বাংলাদেশ। হ্যাট্রিক করেছেন স্বপ্না ও সাবিনা। রক্ষণের শামসুন নাহার, শিউলি ও নার্গিস এরই মধ্যে ভয় ধরিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ফরওয়ার্ডদের। কৃষ্ণা, স্বপ্না ও সাবিনাদের গড়া আক্রমণ ভাগে সামর্থ্য আছে ভারতের রক্ষণকে গুড়িয়ে দেওয়ার। নারী দলকে নিয়ে আজ স্বপ্নের জাল বুনছে পুরো বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত টানা 3 বারের চ্যাম্পিয়ন। অতীতে এই ভারতের বিপক্ষে জয় আসেনি কখনোই। ম্যাচটাও হচ্ছে তাদের মাঠে। তবে মাঠে সবাই এক হয়ে দলীয়ভাবে লড়াই করতে পারলে জয় পাওয়া কঠিন হবে না বলেই জানালেন দেশের সাবেক ফুটবলাররা। অসম্ভব বলে কোনো কথা নেই। তারপরেও আমি যেটা বলবো যে মেয়েদেরকে ডু নট গিভ দেম এনি প্রেশার অন দেম। এখন যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেটা এক্সট্রা একটা পাওয়া হবে আমাদের জন্য। এটার জন্য সঠিক পরিকল্পনা দরকার এবং মাঠে তার প্রয়োগও দরকার হচ্ছে। আমি আশা করব যে আমাদের মেয়েরা সেই কাজটুকু সঠিকভাবে করবে। 2003 সালে শেষ সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। দীর্ঘদিন পর আবারও নারীদের হাত ধরে এসেছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের সুযোগ। জ্বলে ওঠো বাংলাদেশ, এই একটাই প্রার্থনা এখন সব ফুটবল প্রেমীর। পারভিন আক্তার, সময় সংবাদ। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার।
গুলশানের ডিএনসিসি মার্কেটের পোড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া। দীর্ঘ সময় আগুন নেভাতে না পারায় প্রশ্নের মুখে দেশের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী সহ সারা দেশে মধ্যরাতে আরেক দফা ভূমিকম্প। বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি নিয়ে উদ্বেগ, নেই ঝুঁকিপূর্ণ ভবনের কোনো তালিকাও। জঙ্গিবাদ নিয়ে কথা বলার কারণে হত্যা করা হয়েছে সংসদ সদস্য লিটনকে। হত্যাকারীদের যে কোনো মূল্যে খুঁজে বের করা হবে বললেন প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আইন করতে রাষ্ট্রপতির নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে, জানালেন আইনমন্ত্রী। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এবং সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে কারাভোগ করছেন হতভাগা এক যুবক। ভুক্তভোগীর দাবি, পুলিশ রাস্তা থেকে তুলে নেয় তাকে। ওই আসামি এখন সৌদি আরবে পলাতক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।